নেতৃত্ব বিকাশে ডাকসু অগ্রগামী হলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিতে ভূমিকা সামান্যই। এবার ভিন্ন সম্ভাবনার ক্ষেত্র তৈরির তাগিদ সাবেকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে। জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যায়। শাহবাগের শিক্ষার্থীদের উপর লাঠি চার্জে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। আলোচনার পাশাপাশি জনদুর্ভোগ এড়িয়ে চলবে আন্দোলন জানালো শিক্ষার্থীরা। এবং দুঃখ প্রকাশ বিকাল 5টায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা করতে পারে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে 30 নভেম্বর। এজেন্ট ব্যাংকিংয়ে অগ্রণীর বিপুল অর্থ লুট। অনুমোদনের আগে তৃতীয় পক্ষ দুয়ারের সঙ্গে চুক্তি, ক্ষতি 250 কোটি টাকা। আমার ব্রাঞ্চ লস করতেছে, দুয়ার প্রফিট করতেছে। এজেন্ট কারা হয়েছে? ব্যাংকের যারা এক্স এমপ্লয়িজ তারা। বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে ভোগান্তির অভিযোগ। বন্দর ব্যবহারে বিমুখ ব্যবসায়ীরা। যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেটা আছে, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমরা খুব বেশি সাফার করতেছি এটা নিয়ে। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সানি বৃথা এবং আমি মেহেরিন অ্যানি। গেল 34 বছরে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে ডাকসু নির্বাচন। তাই শিক্ষার্থীদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। ছাত্র রাজনীতির গতি প্রবাহ বিশ্লেষণ করেন এমন শিক্ষকদের অভিমত, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে ডাকসু নেতাদের ভূমিকা সীমিত। আশা করেন এবার বিজয়ীরা নিজেদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবেন। আর ডাকসুর সাবেক নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পর বদলে গেছে শিক্ষার্থীদের চাহিদা। এবার সব রাজনৈতিক আদর্শের সহাবস্থান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে নতুন সম্ভাবনার ক্ষেত্র বানাবেন ডাকসুর বিজয়ীরা। হোসেন জাহিদের প্রতিবেদনে বিস্তারিত। আসছে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় দেবেন কে হবেন ছাত্র সংসদের পরবর্তী 1 বছরের কর্ণধার। খাবারের মান উন্নয়ন, পরিবহন ও আবাসন সংকট নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের চাওয়ার প্রেক্ষিতে সেসব পূরণে প্রার্থীরা প্রতিশ্রুতিও দিচ্ছেন। যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। পুষ্টিসম্মত খাবারের সমস্যা, ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো। জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন, সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তবে ডাকসুর নেতৃবৃন্দ কেবল অভ্যন্তরীণ সমস্যা নিরসনে সীমাবদ্ধ থাকবেন তেমনটা মনে করেন না ডাকসুর সাবেক ভিপিরা। ভিন্ন 2 শতাব্দীতে ভিপি পদে দায়িত্ব পালন করাদের অভিমত, অতীতে সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেনি ডাকসুর নেতৃবৃন্দ। এবার ভিন্ন সমীকরণ হবে বলেই মনে করেন তারা। এখন দেখছেন ধরেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, টিআইবি বা অর্থনৈতিক কিছু কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা বলে এই হওয়া উচিত, এই হয়নি, এক ধরনের দিক নির্দেশনা দেয়। ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র হবার কথা, ডাকসু সবচেয়ে বেশি এনলাইটেড থাকবার কথা। তারা যখন বলবে এরকম জায়গায় থেকে, তখন ওইটা জাতির জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। একাডেমিক কার্যক্রমে একটা ভূমিকা রাখবে, সহায়ক ভূমিকা, যে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা রিসার্চের সুযোগ পায়, তাদের যেন ভালো বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে, অ্যালামনাইয়ের মাধ্যমে বিভিন্নভাবে তারা স্পন্সর কালেক্ট করতে পারে। তবে ডাকসু নেতাদের এই পরিবর্তন করার স্বাদ ও সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান নিয়েও আছে নানা মত। ডাকসুর গঠনতন্ত্রে 4টি লক্ষ্য, উদ্দেশ্য ও 8টি কাজ ছাড়াও কল্যাণমূলক কাজের মাধ্যমে সদস্যদের সমাজসেবার মনোভাব জাগিয়ে রাখার কথা বলা আছে। এর মধ্যে আছে কমন রুম ব্যবস্থাপনা, সামাজিক সমাবেশ, বক্তৃতা, বিতর্ক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বছরে অন্তত একবার জার্নাল প্রকাশ, শিক্ষা সম্মেলনে প্রতিনিধি পাঠানো আর পত্রিকা সরবরাহের মতো কাজ।
এমন প্রেক্ষাপটে বিজয়ী প্রার্থীর নিজের নেতৃত্বের বিকাশে ভূমিকা থাকলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে প্রত্যক্ষ ভূমিকা রাখতে কতটুকু সক্ষম সে বিষয়ে ভিন্নমত জানিয়েছেন কেউ কেউ। শিক্ষার্থী সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের উপলক্ষ করা দরকার, অ্যাটেনশনের জায়গা করা দরকার। এটাকে যেন জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে আমরা যেন এদেরকে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যাই। তাদের মনে রাখতে হবে তারা ফুল টাইম স্টুডেন্ট, তাদের মেইন কাজ লেখাপড়া করা, পাশাপাশি তাদের কাজ হলো শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখা, যেটা আইনগত। লিডারশিপ বললে শুধুমাত্র পল্টনে গিয়ে বক্তৃতা দিবে অথবা বঙ্গবন্ধুকে গিয়ে বক্তৃতা না, এটা না তো। লিডারশিপ হচ্ছে যার ফিল্ডে সে কোয়ালিটি লিডারশিপ দিবে, তার যে কাজগুলো যাতে ঠিক মতো সম্পন্ন হয়। তবে আসন্ন ডাকসু নির্বাচনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতৃত্বে উঠে আসবে এমন সম্ভাবনা থেকে সাবেক ভিপিরা মনে করেন ডাকসুকে সেকেন্ড পার্লামেন্ট হিসেবে কার্যকরী করতে বাস্তবমুখী পদক্ষেপ নেবেন নির্বাচিতরা। এই অসীম সাহসিকতা নিয়ে ছাত্ররা লড়াইটা করেছিল, জনগণও ছিল তার সঙ্গে। ডাকসু সেই সাহস ধারণ করবে। নিয়মিত নির্বাচন আয়োজন করলে ডাকসু আরও কার্যকরী হবে, ফিরে আসবে সুস্থ রাজনৈতিক ধারা, এমনটাই প্রত্যাশা সাবেক ছাত্র নেতৃবৃন্দের। হোসেন জাহিদ, এখন, ঢাকা। রাজধানীর শাহবাগে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় 3 দফা দাবি এখনও পূরণ হয়নি, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন চলবে। বুধবার রাত 10টার দিকে শাহবাগে আসেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সেখানে তিনি জানান পুলিশের লাঠিচার্জের ঘটনায় আজ তদন্ত কমিটি করা হবে। এরপর ব্রিফিংয়ে শিক্ষার্থীদের জানান বৃহস্পতিবার বিকেল 5টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানানো হবে। এরপর শাহবাগ ছেড়ে যান আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে রেল ভবনে 2 উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠক শেষে উপদেষ্টা ফজলুল কবির জানান এখনও কোনো সমাধান হয়নি, আজ আবার বৈঠক হবে। এ সময় শাহবাগে লাঠিচার্জের ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আজকে হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমরা আগামীকাল বিকাল 5টায় আইবি অর্থাৎ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের জন্য একটি সভা এবং সেই সভায় আমরা ফিউচার কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। দাবি দেওয়া হতে পারে, আলোচনা হতে পারে, সবকিছু হতে পারে, কিন্তু কথায় কথায় ওই যে শাহবাগ অবরোধ করা, কথায় কথায় যমুনায় যাওয়া, এটা তো কোনো গ্রহণযোগ্য একটা ব্যাপার হতে পারে না। যিনি পুলিশ কর্মকর্তা যিনি যাবেন তিনি দুঃখ প্রকাশ করবেন। তো এইটুকুই আমাদের পক্ষে করা সম্ভব ছিল এবং আমরা সেটা করেছি এবং এই যে নোটিফিকেশন যেটা হয়ে গেছে আমরা খুব শীঘ্রই আমরা বসবো। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা পথনকশা ঘোষণা করা হতে পারে আজ। এছাড়াও আগামী 30 নভেম্বর চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। আর 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হলে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে। ইসির রোডম্যাপে উল্লেখ আছে এসব তথ্য। আরও জানাচ্ছেন বেলায়েত হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কর্মযজ্ঞ কখন কিভাবে সম্পন্ন হবে তার পথনকশাকেই রোডম্যাপ বা কর্মপরিকল্পনা বলছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দিল নির্বাচন কমিশন। ঘোষণা বৃহস্পতিবার। ইসি সূত্র বলছে রোডম্যাপে উল্লেখ করা হয়েছে 30 নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না রোডম্যাপে। বুধবার বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি।
ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া ৮৪টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই। মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। পুরো ওই সারোটাকে বাতিল করে আমাদের ওই 2টা ওয়ার্ডের মৌজাগুলোকে আবার এই পৌরসভার সাথে নিয়ে যাওয়া হয়। আমরা ওইটার বিরুদ্ধেই আসছি। আমরা এই চোহালি থেকে বেলকুচিতে আর দৌড়াতে পারবো না। আমরা এই 15 বছরে বেলকুচিতে দৌড়াইতে হয়রান। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাতক্ষীরা উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। 4 দিনে মোট 1893টি শুনানি অনুষ্ঠিত হয় ইসিতে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পুরো নিয়ন্ত্রণে নিয়ে নেয় তৃতীয় একটি পক্ষ। দুয়ার সার্ভিসেস লিমিটেড নামের প্রতিষ্ঠানটি লুট করে ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন শাখাও পড়েছে বড় ধরনের লোকসানে। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেওয়ার আগেই দুয়ারের নামক প্রতিষ্ঠানের চুক্তি করেছিল অগ্রণী ব্যাংক। এতে অগ্রণী ব্যাংকের অপচয় হয়েছে কমপক্ষে 250 কোটি টাকা। এ নিয়ে আরও জানাচ্ছেন দেলোয়ার দুলন। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম দুয়ার কেন্দ্রীয় ব্যাংক অনুমোদন দেওয়ার আগেই প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করে অগ্রণী ব্যাংক। মতিঝিল লীলকুশা সেন্টারের দুয়ারের এই অফিসটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আর লেখা রয়েছে ব্যাংকের হলিডের কারণে মূলত বন্ধ, যদিও আমাদের কাছে রয়েছে ভিন্ন তথ্য। রাজধানীর দিলকুশার জীবন বীমা টাওয়ারে রয়েছে দুয়ারের এজেন্ট ব্যাংকিং সাপোর্ট সেন্টার। সেখানেও ঝুলছে তালা, এলোমেলো পড়ে আছে আসবাব। মাস দুয়েক আগে এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকদের 6 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে প্রতিষ্ঠানটির কর্তারা। অনুসন্ধানে জানা যায়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুয়ার। অভিযোগ রয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় এজেন্ট ব্যাংকিং পরিচালনায় অনিয়মে জড়িয়ে পড়ে প্রতিষ্ঠানটি। লুট হয় ব্যাংকের বিপুল অঙ্কের অর্থ। দুষ্ট লোকের কারণে যদি একটা মহৎ কনসেপ্ট বন্ধ করে দেই, এতে কিন্তু ওই দুষ্ট লোকরাই বিজয়ী হবে। নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়, কিভাবে এথিক্স ডেভেলপ করা যায় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, তৃতীয় পক্ষের সফটওয়্যার ব্যবহার, অতিরিক্ত বিল পরিশোধ সহ বহু অনিয়মে জড়ায় দুয়ার। এই জালিয়াতিতে নিজ স্বার্থবিরোধী সিদ্ধান্তে অগ্রণী ব্যাংকের অপচয় হয়েছে কমপক্ষে 250 কোটি টাকা। গুড়ায় ফিরে নিয়ে আসতেছে, দিয়ে 3টা বিল নিতেছে, একটা ট্রানজাকশন। আমার ব্রাঞ্চ লস করতেছে, দুয়ার প্রফিট করতেছে, এই ধরনের গল্প। আমি এটাকে বন্ধ করে দেওয়াতে সাশ্রয় হবে আমার প্রায় 100 কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, রাজনৈতিক বিবেচনায় এজেন্ট নিয়োগ বন্ধে বাড়াতে হবে তদারকি। দুয়ারের এই কেলেঙ্কারির দায় এড়াতে পারে না অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক কোনোভাবেই এই দায় এড়াতে পারে না। ব্যাংকের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তি না থাকার কারণে অ্যাবসলিউটলি এখানে একটা অনিয়মের সুযোগ থাকে। ছাত্র জনতার আন্দোলন পরবর্তী অগ্রণী ব্যাংকের নতুন পর্ষদ গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা বলছেন, অগ্রণী ব্যাংকের একাধিক সাবেক প্রভাবশালী পরিচালক দুয়ারের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। দুয়ারের এজেন্ট কারা হয়েছে ব্যাংকের যারা এক্স এমপ্লয়িজ, তাদের ফ্যামিলি মেম্বার। এইগুলি তো ঠিক না। এটা সাধারণ পাবলিক কি মনে করবে যে এক জায়গায় লুটে পুটে দিয়ে যাচ্ছে। এইগুলি বন্ধ করেছে। এরই মধ্যে নিজস্ব সফটওয়্যার তৈরি করে নতুন নামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর কথা জানিয়েছে অগ্রণী। তৃতীয় পক্ষের উপর নির্ভর না হয়ে নিজেদের নিয়ন্ত্রণে এবার সেবা পরিচালিত হবে, যদিও কবে নাগাদ সেবা মিলবে তা অনেকটাই অনিশ্চিত। নতুন আঙ্গিকে ব্যবসা করতে গেলে কতজন কারা আসবে, এগুলি আমার পক্ষে বিং দ্য চেয়ারম্যান বলা খুব ডিফিকাল্ট। চালু হওয়ার এক যুগে দেশের এজেন্ট ব্যাংকিং দৃশ্যমান প্রভাব ফেলেছে প্রান্তিক অর্থনীতিতে। গত 1 বছরে গ্রাহক সংখ্যা, আমানত বৃদ্ধি, মোট লেনদেন, ঋণ বিতরণ ও প্রবাসীদের রেমিটেন্স সংগ্রহের সূচকে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।
কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের প্রতি বিমুখ হয়ে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পণ্য বুঝে নিতে সময় বেশি লাগা আর্থিক ক্ষতির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতে। অবস্থা বেগতিক দেখে সম্প্রতি শিপিং কোম্পানি মার্স্ক লাইনকে ইমেইল করে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি দিতে অস্বীকৃতি জানিয়েছে 4টি ইনল্যান্ড কন্টেইনার ডিপো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল বছরের জুনে সীমিত পরিসরে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটির কার্যক্রম শুরু করে বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকায় শুরুতে শুধু রফতানি কন্টেইনারগুলোই জাহাজে তুলত অপারেটর। গেল মে মাস থেকে রফতানির পাশাপাশি আমদানি কন্টেইনারও হ্যান্ডলিং ও ডেলিভারির কাজ শুরু করে পিসিটি। প্রত্যাশা ছিল বিদেশি অপারেটরের ব্যবস্থাপনায় পণ্য ডেলিভারি দ্রুত হবে, বাড়বে সেবার মান। অথচ কার্যক্রম শুরু হতে না হতেই দেখা দেয় সমস্যা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, মে মাসে রেড সি গেটওয়ে আমদানি কন্টেইনার হ্যান্ডলিংয়ের অনুমোদন পাওয়ার পর গেল 2 মাস ধরে জনবল, যন্ত্রপাতি ও স্পেস সংকটে টার্মিনালে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ফলে পিসিটি থেকে পণ্য ডেলিভারি নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো, শেডে রাখা আমদানি পণ্য ডেলিভারির চাপ সামলাতে পারছে না কর্তৃপক্ষ। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আমদানিকারককে গুনতে হচ্ছে অতিরিক্ত জরিমানা। আমরা অন্যান্যদের ফিসে ঘুরতে থাকি, আর আমাদের ডেলিভারি কন্টেইনার যেগুলো ইম্পোর্টারের, ওগুলো ওনারা ডেলিভারি ফন্ডে আনা না। একজন জেডি সরকার যদি পিসিটিতে ঢুকে, আজকে যদি সকালে ঢুকেও কখন বেরোবে এটা ঠিক নেই, হয়তো ডেলিভারি দিয়ে কালকে বিকালে বাইর হবে বা সকালে বাইর হবে। এইরকম একটা পরিস্থিতিতে প্রচুর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটা একটা আমরা মনে করি যে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এদিকে যথাসময়ে কাঁচামাল হাতে না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রফতানিমুখী তৈরি পোশাক খাত। সেখানে চার্জও বেশি গুনতে হচ্ছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। একদিকে চার্জ বাড়তেছে, একদিকে আমরা প্রত্যাশিত সেবা পাচ্ছি না, আর হয়রানির শিকার হচ্ছি আমরা, যার কারণে আমরা ইন টাইমে আমাদের ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ পাচ্ছি না। এটা আমাদের যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেটা আছে, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমরা খুব বেশি সাফার করতেছি এটা নিয়ে। আমদানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত 2-1টি বিদেশি কোম্পানির জাহাজ ভিড়ে এই টার্মিনালে, যার মধ্যে বেশিরভাগই মার্কস শিপিং লাইনের। অস্বাভাবিক দেরির বিষয়টি উল্লেখ করে সম্প্রতি পিসিটি থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি না নেওয়ার কথা জানিয়ে মার্কস কর্তৃপক্ষকে ইমেল করেছে 4টি কন্টেইনার ডিপো। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বেসরকারি ডিপোগুলো আমদানি পণ্যবাহী কন্টেইনার বের করতে গিয়ে কোনো রকম প্রোডাক্টিভিটি পাচ্ছে না, বরং সেখানে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। এই বিলম্বের কারণেই বেসরকারি ডিপোগুলো পিসিটি থেকে আমদানি পণ্যবাহী কন্টেইনার আনতে অস্বীকৃতি জানাচ্ছে বা অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত গ্রহণ করছে। 1230 কোটি টাকা ব্যয়ে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য 2023 সালে চট্টগ্রাম বন্দরের সঙ্গে 22 বছরের জন্য চুক্তিবদ্ধ হয় সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এই টার্মিনালে পিসিটির অধীনে রয়েছে 3টি কন্টেইনার জেটি। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। বর্ষাকাল শেষ হলেও এখনও কমেনি বৃষ্টি। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। এদিকে পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও বাড়তি সচেতনতার মধ্যে দিয়ে আসতে হবে। এ নিয়ে আরও জানাচ্ছেন শম্পা বিশ্বাস। দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়েছিল 2023 সালে। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 1705 জনের। এদিকে চলতি বছর 26 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 118 জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন 29,514 জন। এবছর জুলাই থেকে আগস্টের ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। চলতি মাসে গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,534 জন আর মারা গেছেন 35 জন। বাংলা বর্ষপঞ্জি অনুসারে বর্ষাকাল শেষ।
তবে এখনও বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও সচেতনতার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে, না হলে দেশের ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। মশার সার্ভেলেন্স, ডেঙ্গু রোগীর সার্ভেলেন্স, আরেকটা হচ্ছে এই যে কীটনাশক সেটা কাজে লাগছে কিনা, নাকি সেটা প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে সেটার সার্ভেলেন্স। এই তিনটা সার্ভেলেন্স এক জায়গায় একটা ড্যাশবোর্ডে করে যদি কীটতত্ত্ববিদ, রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পরিবেশকর্মী এবং জনপ্রতিনিধি তারা ওখান থেকে দেখবে, যেভাবে করোনার সময় কিন্তু দেখেছে। করোনায় সমস্ত তথ্য একটা ড্যাশবোর্ডে জেলা যে ডেপুটি কমিশনার তিনিও দেখতেন, সিভিল সার্জন দেখতেন, পুলিশের এসপি দেখতেন, ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ের লোকরা দেখতেন, ক্যাবিনেট ডিভিশন দেখতেন। এভাবে তারা নিয়মিত মিটিং করতেন অন্তত সপ্তাহে একবার। এভাবেই না কোভিড মোকাবেলা করা গেছে। এই উদাহরণ তো আমাদের আছে। তো এটা ডেঙ্গির বেলাও করা সম্ভব। প্রতি বছর ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য স্বাস্থ্য অধিদপ্তর 3টি জরিপ করে: মৌসুম পূর্ববর্তী, মৌসুমকালীন এবং মৌসুম পরবর্তী জরিপ। তবে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও এখনও স্বাস্থ্য অধিদপ্তর মৌসুম পূর্ববর্তী জরিপ শেষ করেনি, বরং গত বছরের মৌসুম পরবর্তী জরিপকেই তারা এবার মৌসুম পূর্ববর্তী জরিপ হিসেবে চালিয়ে দিচ্ছে। জরিপ তো একবার করা হয়, আমি বলছি প্রতিদিন জরিপ করা। প্রতিদিনের তথ্যটা আমাদের ড্যাশবোর্ডে থাকতে হবে, যে প্রতিদিন মশার ঘনত্ব খবর আসবে যেভাবে রোগীর খবরটা আসছে। কাজেই এটা তো শুধুমাত্র মানে 3 মাসে একবার করলাম বিষয়টা তা না, প্রতিদিন এই তথ্য সংগ্রহ করতে হবে যেভাবে আমরা ইনফ্লুয়েঞ্জার তথ্য সংগ্রহ করি। সেটা তো অবশ্যই দরকার, না হলে তো আমি কোথায় রোগ বাড়ছে কোথায় রোগ কমছে সেটা তো আমি জানতে পারবো না। এদিকে মশক নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, সঠিক এবং কঠোর পদক্ষেপের কারণে এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা। দেখছিলেন শারিয়ার জামান পুলকের প্রতিবেদন। সিরাজগঞ্জ শহরে চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক ঘটনা বেড়েই চলছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে শহর জুড়ে সিসি ক্যামেরা বসানো হলেও নিয়মিত তদারকি আর রক্ষণাবেক্ষণের অভাবে বিকল হয়ে পড়ে আছে। জেলা পুলিশ বলছে, অপরাধ নিয়ন্ত্রণ ও সিসি ক্যামেরা পুনর্স্থাপনে কাজ করছেন তারা। রিফাত রহমানের প্রতিবেদন। যমুনা নদীর তীর ঘেঁষা শহর সিরাজগঞ্জ। প্রতিদিনই নানা প্রয়োজনে বিভিন্ন উপজেলা আর গ্রাম থেকে শহরে আসেন শত শত মানুষ। শহরবাসী রয়েছেন আরও 2 লাখ। বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে 2021 সালে পুরো শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনে জেলা পুলিশ। শহরের 65টি পয়েন্টে 100টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়, যাতে শহরের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করা হতো পুলিশ সুপারের কার্যালয়ের মনিটরিং সেল থেকে। তবে মাত্র 3 বছরে হয় বিকল না হয় খোয়া গেছে প্রায় সবগুলো ক্যামেরাই। সেই সুযোগটাই নিচ্ছে অপরাধ চক্র। গত 16 আগস্ট রাতে শহরের ব্যস্ততম বানিয়াপট্টির এক ব্যবসায়ীর বাসা থেকে লুট হয় স্বর্ণালংকার ও নগদ টাকা। এছাড়াও শহরের চৌরাস্তা মোড়ে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর টাকা ছিনতাই সহ প্রতিনিয়ত পাড়া মহল্লায় বসতবাড়িতে ঘটছে ছোট বড় চুরির ঘটনা। ব্যক্তিগত সিসি ক্যামেরায় কিছু অপরাধ শনাক্ত হলেও অধিকাংশ অপরাধী ধরাছোঁয়ার বাইরে। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় শঙ্কিত শহরবাসী। আমার 4টা আলমারি, ওয়ারড্রোব সমস্ত কিছু এমনভাবে এলোমেলো করছে, সাংঘাতিকভাবে। এটা করে তারা আমার এখান থেকে স্বর্ণ অলংকার নিয়ে গেছে এবং নগদ টাকা নিয়েছে। আগে মনে করেন যে প্রতিদিনে 2-3 বার টহল দিচ্ছে আমাদের এসএস রোডে, আমাদের এই ব্যাপার আসে না। আবার রাইতেও আগে 2-3 বার টহল দিচ্ছে, এবার পুলিশ প্রশাসন দেখি না। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আপনি যে একটা গাড়ি ঠেকায় আছে, আপনি মার্কেটে ঢুকবেন, পরে দেখা গেল যে এসে গাড়ি নাই, কিন্তু যখন আপনি দেখবেন যে সিসি ক্যামেরা ছিল তখন আপনি একটু যাচাই করে আপনি সেই জিনিসটা বের করতে পারতেন। আমরা মনে করি সিরাজগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনতি হয়েছে। প্রশাসনের উচিত আবার সিসি ক্যামেরাগুলোকে প্রতিস্থাপন করা এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের একটা ভূমিকা রাখা। নতুন করে আবার এই সিসি ক্যামেরার আওতায় সিরাজগঞ্জ শহরকে নিয়ে আসা দরকার। এখানে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে, সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যদি কোনো সহযোগিতা লাগে প্রশাসনের, আমরা ইনশাআল্লাহ সহযোগিতা করব।
গত এক বছরে সিরাজগঞ্জ শহরে চুরি ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 34টি আর দস্যুতার ঘটনা ঘটেছে 2টি। এ অবস্থায় পুলিশ বলছে শিগগিরই সিসি ক্যামেরা পুনর্স্থাপন করা হবে। এই অপরাধগুলিতে যারা যুক্ত রয়েছে তাদেরকে আমরা অলরেডি অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। আমরা আরও গ্রেপ্তার আমরা করছি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সিসি ক্যামেরা সবসময় আপনারা জানেন যে মামলা অথবা যে সমস্ত অজ্ঞাতনামা অপরাধ ঘটে সে সমস্ত জিনিসের সুবিধা হয় আর কি, এখন বিদ্যমান নেই। বাট আমাদের এটা আমরা আবার কথা বলে যে এটা পুনঃস্থাপন করা যায় সে উদ্যোগ গ্রহণ করবো। অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা পুনরুস্থাপন সহ পুলিশি নিরাপত্তা জোরদার করার দাবি শহরবাসীর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। ঝালকাঠির বাজারে বেড়েছে মাছের দাম। এদিকে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র থেকে নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে অধিকাংশ মাছ ধরার ট্রলার। এ নিয়ে আরও জানাতে ঝালকাঠির বড় বাজার থেকে আলামিন তালুকদার ও পটুয়াখালীর মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন জসিম ফারবেজ। প্রথমে চলে যাব ঝালকাঠিতে আলামিনের কাছে। আলামিন, কোন মাছের দাম কতটা বেড়েছে আর এ নিয়ে বিক্রেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ। এ নিয়ে আসলে যদি বলি, মাছের উৎপাদনে অনেক ঘাটতি এবং মজুদ কমে যাওয়ার ব্যবধানে যদি বলি মাছের দাম 20 থেকে 30 টাকা কেজিতে ঝালকাঠি বাজারে বেড়েছে। আর এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে চাষের যে পোনা মাছ, সেই মাছটি এখন আসলে উৎপাদনের সময় রেণু দিয়ে, এ কারণে চাষের মাছের কিছুটা বাজারে কম পাওয়া যাচ্ছে। সমুদ্রের কিছু কিছু মাছ রয়েছে এবং স্থানীয় যে নদ নদীর দেশীয় প্রজাতির মাছ একেবারে নেই বললেই চলে। তো সব মিলিয়ে এই জন্য যে মাছের দাম কিছুটা বেড়েছে। তো আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু মাছের দাম আমি জানাতে চাই। প্রথমে ইলিশ মাছের কথা যদি বলি, আজকের বাজারে ইলিশ মাছ, ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে 600 থেকে শুরু করে একটু মাঝারি সাইজের 1000 বা 1200 টাকা, এবং 1 কেজি সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে 2500 টাকা কেজি দরে। তেলাপিয়া মাছ যেটা চাষের, সেটি আজকে বাজারে বিক্রি হচ্ছে 250 টাকা। এটিও কিন্তু 20 থেকে 30 টাকা এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে। চাষের শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে, এবং পাঙাশ মাছ যেটি আসলে মানুষ সবচেয়ে সহজলভ্য মানুষের কাছে, সেটির দামও 20-30 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি দরে। আর রুই মাছের কথা যদি বলি, রুই মাছও 20 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 টাকা এবং 320 থেকে 350 টাকা। পাবদা মাছ বিক্রি হচ্ছে 320 টাকা, পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা। ভেলা মাছ যেটি রয়েছে সেটিও 450 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ কিন্তু 700 টাকা চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ কিন্তু 700 টাকা থেকে শুরু করে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে সমস্ত কালজাতীয় মাছ রয়েছে, সেই সমস্ত মাছও কিন্তু 200 থেকে 250 টাকা কেজি বিক্রি হয়েছে। অন্যান্য মাছের দামও বেড়েছে। তবে আপাতত মাছের দাম কমার সম্ভাবনা নেই। এর পরবর্তী সময় মাছের সরবরাহ বাড়লে মাছের দাম ব্যবসায়ীরা, এবং বাজার মনিটরিং যদি জোরদার হয় মাছের দাম কিছুটাই থাকবে এমনটি বলছেন ক্রেতারা। আর ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাছ বাজার পরিস্থিতি সব। এবার ইলিশের দরদাম জানতে চলে যাব পটুয়াখালীতে জসিমের কাছে। জসিম, আপনি জানাবেন ইলিশের সরবরাহ কেমন আর আকার ভেদে ইলিশের দর কেমন? আপনি জানেন যে বঙ্গোপসাগরে আবারও সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে, তার ফলেই কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। উত্তাল সমুদ্রে থেকে সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে শিববাড়ি নিরাপদ আশ্রয়ে রয়েছে সেখানে তারা আশ্রয়ে রয়েছে। এছাড়া যে অন্য যেসব অগভীর সমুদ্রে যে সকল ট্রলার এখনো মাছ শিকারে রত রয়েছে, তারা আজকে বিকেলের মধ্যেই ফিরে আসবেন বলে আমাদের ট্রলার মালিকরা নিশ্চিত করেছে। তো আজকে এখন যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে তারা জীবন ও সম্পদ রক্ষার জন্য তারা তীরে ফিরে আসছেন। সে কারণেই বঙ্গোপসাগরে যে যতটুকু মাছ শিকার করতে পেরেছেন সেটুকু নিয়েই কিন্তু তারা তীরে ফিরে এসেছেন। সেই মাছের যে যতটুকু সরবরাহ কাঙ্ক্ষিত যে মাছ, সে মাছও দেখা দিচ্ছে না বঙ্গোপসাগরে। তো যৎসামান্য যে মাছ শিকার করে নিয়ে এসেছেন তীরে, সেই মাছগুলোর মধ্যে যে আজকে এই বাজারে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 1 কেজি ওজনের যে ইলিশ, তা বেচা বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 250 থেকে 300 টাকা।
এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1900 থেকে 2100 টাকা, এখানে বেড়েছে 200 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1400 থেকে 1700 টাকা, এখানে বেড়েছে প্রতি কেজিতে 150 টাকা। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ বেচা বিক্রি হচ্ছে 1100 টাকা, এটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য যে মাছ রয়েছে সেগুলোর মাছও কিন্তু চড়া রয়েছে, মাছের সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঝালকাঠি এবং পটুয়াখালীর মাছের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় মৌলভীবাজারের মনু ও ধলাই নদী পাড়ের বাসিন্দাদের দিন কাটছে বন্যা আর ভাঙন আতঙ্কে। নদীর পানি বেড়ে ঘরবাড়ি, ফসলের ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় আছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও দ্রুতই বাঁধ মেরামতে কাজ শুরু হবে। আর জেলা প্রশাসক জানান, জমি অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলে সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। এম এ হামিদের তথ্য ছবিতে প্রতিবেদন। মনু ও ধলাই নদীর তীরে বসবাস মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলার লাখো মানুষের। একসময় নদী দুটি আশীর্বাদ হলেও এখন বর্ষা এলেই নদী ভাঙন আর বন্যা আতঙ্ক বেড়ে যায় দুই পাড়ের বাসিন্দাদের। নদী ভাঙন রোধে হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়েও শেষ হচ্ছে না কাজ। এদিকে বিএসএফ এর বাধার কারণে কমলগঞ্জের মখাবিল এলাকা ও কুলাউড়ার শরীফপুর ও পৃথিম পাশা এলাকায় বেড়ে বাঁধের কাজ বন্ধ বলে জানান এলাকাবাসী। এতে যে কোনো সময় নদীর পানি বেড়ে ঘরবাড়ি, ফসল নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় এলাকাবাসী। এছাড়া অবৈধভাবে ও অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে ব্রিজ ও বেড়ে বাঁধও। উত্তোলনের কারণে মানে নিচের দিকে যে বালুর যে খনিটা এই খনিটা কিন্তু না, এর কারণে এই ব্রিজটা দশে মা বাচ্চা খাচ্চা গরু বাছুর নিয়ে আমরা খুব অসহায় হইয়া পড়ি। আমরা ঘর বাড়ি তো বিলীন হয়ে গেছি নদীতে। ধলাই নদীর বাঁধের কারণে আমাদের 3টা পরিবার এখন বর্তমানে এখান থেকে ঘর বাড়ি বন্ধ করিয়া অন্য জায়গায় তারা আশ্রয় নিছে। বিএসএফ এর বাধার কারণে কাজ হচ্ছে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সেটা সমাধান করে কাজ করে এই এলাকার জনগণের জানমালের নিরাপত্তা এবং মানুষ যে আশঙ্কার মধ্যে আছে সেই আশঙ্কা থেকে মানুষকে মুক্ত করার জন্য আজকে প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পের কাজ বন্ধ থাকলেও দ্রুতই বাঁধ মেরামতে কাজ শুরু হবে। আর জেলা প্রশাসক জানান, অধিগ্রহণের টাকা বরাদ্দ পেলেই সমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাজ সব জায়গায় আমরা কাজ করে রাখছি, ইনশাআল্লাহ আশা করা যায়। আর শীঘ্র যে বিষয়টা সেটা হলো আমাদের প্রজেক্টের আওতায় না, ওটা হলো আমরা মেরামতের খাতের আন্ডারে আমরা অনেক আগে চেষ্টা করছি বন্ধ করা, কিন্তু বাট বিএসএফ বাধার কারণে আমরা করতে পারিনি। তো আমরা আবার উদ্যোগ নিয়েছি, হয়তো শীঘ্রই আমরা কাজটা শুরু করতে পারবো। ওই জায়গায় রাজনগর উপজেলায় আমাদের এলএকেসের পেমেন্টটা চলমান আছে। আমরা প্রতি সপ্তাহে আমরা পেমেন্ট দিয়ে দিচ্ছি। আমাদের যে লোক বল যে সংকট যেটা আছে, আমাদের সার্ভেয়ারের সংকট আছে, আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার সহ এডিসি রেভিনিউ এবং তার স্টাফরা যেটা আছে তারা দিনরাত পরিশ্রম করতেছেন। ভারতের ত্রিপুরা থেকে মনু ও ধলাই নদী প্রবাহিত হয়ে মিলিত হয়েছে মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে। বর্ষাকালে উজানের পাহাড়ি ঢল আর অবিরাম বৃষ্টিতে নদীর পানি বেড়ে যায় কয়েক গুণ। মনু নদীতে প্রায় 27টি ও ধলাই নদীতে প্রায় 15টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ। এসব স্থান মেরামতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। এখন মৌলভীবাজার। রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক বসানোকে মার্কিন প্রেসিডেন্টের অন্যায্য আচরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যেখানে চীন ভারত থেকে বেশি তেল আমদানি করে, এমনকি খোদ যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল ক্ষেত্রে কেনার প্রস্তাব দেয়, সেখানে নয়াদিল্লির উপর 50% আমদানি শুল্ক চাপানো এক ধরনের স্বেচ্ছাচারিতা। এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্কের ধাক্কা সামলাতে অভ্যন্তরীণ বাজারে সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছেন ভারতীয় ব্যবসায়ীরা। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। বিশ্ব রাজনীতিতে আলোচনার নতুন ইস্যু ট্রাম্প মোদি দ্বৈরথ। সরাসরি বাক্যালাপ না হলেও শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দূরত্ব বেড়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। গেল বুধবার থেকে ভারতীয় পণ্যে কার্যকর হওয়া 50% আমদানি শুল্ক নিয়ে আলোচনার সুযোগ থাকলেও নয়াদিল্লির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেনি ওয়াশিংটন। আর জার্মান একটি গণমাধ্যমের দাবি, গেল কয়েক সপ্তাহে 4 বার টেলিফোনে চেষ্টা করেও মোদির সঙ্গে কথা বলতে পারেননি ট্রাম্প।
মার্কিন শুল্কের প্রভাবে ভারতের অর্থনীতিতে যে বড়সড় ধাক্কা লাগতে যাচ্ছে তার পূর্বাভাস দিয়েছে খোদ নয়াদিল্লি। গেল অর্থবছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৬.৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। ২০২৬ নাগাদ তা ৪৯ বিলিয়ন ডলারে নেমে আসার পূর্বাভাস দেয়া হচ্ছে। ৩০% পণ্যে সম্পূর্ণ শুল্ক ছাড় আর ৪% পণ্যে ২৫% শুল্ক আরোপের সুযোগ থাকলেও ৬৬% পণ্যে ৫০% শুল্ক গুনতে হবে ভারতকে। মার্কিন প্রেসিডেন্টকে বন্ধু হিসেবে বিবেচনা করলেও বিশ্লেষকরা বলছেন শুল্ক ইস্যুতে ভারতের সঙ্গে অন্যায্য আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে অহরহ নানা কাঁচামাল আমদানি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। সম্প্রতি মস্কোর একটি তেল ক্ষেত্র কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে মার্কিন কোম্পানি স্ট্যান্ডার্ড অয়েল। বিশ্লেষকদের অভিযোগ, রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে চীন, অথচ শুল্ক আরোপের বেলায় চড়া মূল্য দিতে হচ্ছে ভারতকে। বেইজিংয়ের উপর শুল্ক আরোপের ক্ষেত্রে চীন রাশিয়া সম্পর্ক নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি ওয়াশিংটন। তাহলে নয়াদিল্লির বেলায় কেন মস্কোর তেল বড় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এমন প্রশ্ন তুলছেন তারা। China is a bigger buyer, still they are targeting India. That's totally unfair. And I think Trump administration knows this, everybody's asking them, and they don't have viable answers to justify their deeds. So I hope they may look at the absurdity of this 25% tariff and withdraw it soon. ভারতীয় অর্থনীতিবিদরা যেখানে রপ্তানি খাত নিয়ে শঙ্কিত, সেখানে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের প্রস্তাব দিচ্ছেন ব্যবসায়ীরা। তৈরি পোশাক ও উৎপাদন খাত সচল রাখতে যুক্তরাষ্ট্রের বিকল্প খোঁজার পরামর্শ তাদের। हम लोगों को ज़्यादा से ज़्यादा कोशिश ये करनी चाहिए कि कोई भी अपना सामान इंडिया में बेचें, ज़्यादातर बाहर भेजने का। अगर एक्सपोर्ट करना है कहीं तो ये छोड़ के दूसरे देश में एक्सपोर्ट कर सकते हैं। जैसे कि बहुत दिनों से रसिया हम लोग का दोस्त रह चुका है, या और भी मिडिल ईस्ट में कोई देश है उसमें भी जा सकता है। Well, I think that India is a huge economy in itself, and we have generated so many manufactured goods, and I think that self-reliance is one thing which can be captured more in India. বিশ্লেষকদের অনেকেই আশাবাদী, আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে এই বৈরিতা মিটিয়ে ফেলতে পারে নয়াদিল্লি। যদিও ভারতের কূটনৈতিক পদক্ষেপ বলছে ভিন্ন কথা। চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টেক্কা দিতে চায় ক্ষমতাসীন বিজেপি প্রশাসন, এমন গুঞ্জন আছে ভারতীয় গণমাধ্যমে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে উদগ্রীব হয়ে আছেন নেপাল অধিনায়ক কিরণ চিমজং। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলারদের অন্তর্ভুক্তি লিগকে আকর্ষণীয় করবে বলেও মানেন তিনি। বিপিএলের সামনের আসর বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে অভিমত পুলিশ এফসির গোলকিপারের। পুলিশ ফুটবল ক্লাবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত ফারহান এহসানের প্রতিবেদনে। বিগত বছরগুলোতে বিপিএলে হাতে গোনা দু একটি দল চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামলেও এবার টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের গুছিয়ে নিচ্ছে বেশ কয়েকটি দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করেছে পুলিশ এফসি। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়ে চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে চায় তারা। দলের কোচ ও অধিনায়ক জানালেন নিজেদের সন্তুষ্টির কথা। পুলিশ টিমের যেই বাজেট, সেই বাজেটের মধ্যে ম্যানেজমেন্টের সর্বোচ্চ সহযোগিতায় আমরা একটা ভালো টিম করার চেষ্টা করেছি। সাউথ এশিয়ান যারা আসছে বা ফরেন প্লেয়ার আর লোকাল প্লেয়ার কম্বাইন্ড একটা খুব ভালো টিম হয়েছে। তো আশা করি আমরা সামনের বছর চ্যাম্পিয়ন ফাইট দেব আর কি। এবার নতুন নিয়মে দক্ষিণ এশিয়ার খেলোয়াড়রা থাকছেন দেশি ফুটবলার হিসেবে। বিপিএলে বিদেশিদের অন্তর্ভুক্তি বাংলাদেশের লিগকে আরও জনপ্রিয় করবে বলে আশাবাদী নেপাল অধিনায়ক। These things can change. I think Bangladeshi football last season was, a previous season was like always dominating by one or two team, but from this season I think 4-5 team will fight for the BPL league. I'm sure for that. নেপালের দশরথী স্টেডিয়ামে হামজার মতো বড় প্রোফাইলের ফুটবলারের সাথে খেলতে উদগ্রীব নেপাল অধিনায়ক কিরণ চিমজং। র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে থাকলেও হামজা সমিতদের সাথে লড়াইয়ে মুখিয়ে আছে পুরো নেপালবাসী। We really want to see Hamza Chowdhury in our motherland because of he has big profile, and all Nepalese football fans also really want to see him. কদিন পরে ফিফা উইন্ডোতে নেপালের সাথে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। হামজা সমিতদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের অপেক্ষায় নেপাল অধিনায়ক। উত্তরায় বিবিয়ান মাঠ থেকে ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তবে তার আগে শিরোনামগুলো আর একবার। নেতৃত্ব বিকাশের ডাকসুর অগ্রগামী হলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিতে ভূমিকা সামান্যই, এবার ভিন্ন সম্ভাবনার ক্ষেত্র তৈরির তাগিদ সাবেকদের। জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে।
শাহবাগে শিক্ষার্থীদের উপর লাঠি চার্জে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। আলোচনার পাশাপাশি জনদুর্ভোগ এড়িয়ে চলবে আন্দোলন, জানালো শিক্ষার্থীরা। আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা করতে পারে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে ৩০ নভেম্বর। এজেন্ট ব্যাংকিংয়ে অগ্রণীর বিপুল অর্থ লুট, অনুমোদনের আগেই তৃতীয় পক্ষ দুয়ারের সঙ্গে চুক্তি, ক্ষতি ২৫০ কোটি টাকা। এবং বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে ভোগান্তির অভিযোগ, বন্দর ব্যবহারে বিমুখ ব্যবসায়ীরা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।